আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের আজকের ব্রেকিং লাইভ। শুরুতেই একটু আপনারা আমাদেরকে বলবেন, দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করবেন। এবং আজকে বলে নিচ্ছি টেকনিক্যাল কিছু প্রবলেম আমাদের চলছে। আ যদি কখনো মনে হচ্ছে যে ক্যামেরায় আমাকে দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা অডিও সার্ভিসটা অব্যাহত রাখবো। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আ হয়তোবা ভিডিও, অডিওর প্রবলেম হতে পারে। যদি আপনারা আমাকে দেখতে না পান, সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো ফুটেজ দেখাবো আপনাদের। কিন্তু আমার কথা আপনারা শুনতে পাবেন। শুরুতে বলে নিলাম এবং আজকে আপনাদের জন্য অসাধারণ কিছু ব্রেকিং সংবাদ রয়েছে। পুরো লাইফটাতে আপনাদেরকে আজকে ফিলিস্তিন প্রসঙ্গে অসাধারণ কিছু খবর দিব, যে খবরগুলোর জন্য অপেক্ষায় ছিলেন। যারা ফেসবুকে এবং যারা ইউটিউবে দেখছেন তাদের সারাদিন ব্যাপী আজকে অনেক ইনবক্স পেয়েছি আপডেট খবরের জন্য। দুর্দান্ত কিছু খবর রয়েছে আজকের এই লাইভে। প্রিয় দর্শক, আমরা শুরু করে শুরু করছি। আশা করি টেকনিক্যাল প্রবলেম হলে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আগেই বলেছি আপনাদের। দর্শক, আমরা ১ম এ যে কথাটি আপনাদের দিয়ে শুরু করতে চাই সেটি হলো ফিলিস্তিনের যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে, অর্থাৎ পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিটা নিয়ে পুরো পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে যে খবরগুলো দিব, ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আ হিজবুল্লাহকে নিয়ে এখন সবচেয়ে বড় টেনশনে রয়েছে দখলদার বাহিনী। কারণ হিজবুল্লাহ ইতিমধ্যে তারা যে নতুন কিছু অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্রগুলো তাদের কাছে কি করে আসছে বা এই অস্ত্রগুলো তারা কোথায় পেয়েছে, এগুলো নিয়ে দখলদারদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট টেনশনে রয়েছে। সর্বশেষ হিজবুল্লাহ তার যে মিসাইলটি নিক্ষেপ করেছে দখলদারদের দেশ টার্গেট করে, এটির ডিসট্যান্স বা দূরত্ব ৩০০ কিলোমিটার অতিক্রম করেছে। হিজবুল্লাহ হলো দখলদারদের একটি প্রতিবেশী দেশ। এই দেশ থেকে ১ কিলোমিটারের ভেতরে ঢুকলেও সেটা দখলদারদের দেশ। এবার বলছেন যে সেখান থেকে যদি ৩০০ কিলোমিটার আ লং ডিসট্যান্স এ কোনো মিসাইল ছোড়া হয়, সেটি খোদ তাদের একেবারে প্রাণকেন্দ্রে গিয়ে আঘাত হানতে পারে। অর্থাৎ এই মিসাইলের জন্য সবচেয়ে বড় টেনশনে রয়েছে এবং ইতিমধ্যে আরো বেশ কিছু ড্রোন হিজবুল্লাহ দখলদারদের আকাশে ছেড়েছে। সঙ্গে তাদের চিন্তা বা তাদের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে যে এই অস্ত্রগুলো রাশিয়া তাদেরকে দিয়েছে, এমন একটি অভিযোগ উঠছে এবং উত্তর কোরিয়া থেকে যথেষ্ট অস্ত্র হিজবুল্লাহ বা হামাস পেয়েছে, এই অভিযোগটি নতুন করে উঠছে। আমরা এই কথাগুলো আপনাদেরকে আগেও বলেছি এবং সবচেয়ে বড় যে খবরটি আজকে আসছে, প্রধান বড় ৪ টি খবরের ১ম খবরটি দিচ্ছি, সেটি হলো ইতিমধ্যে সুড়ঙ্গ ফাঁদে পড়ে গেছে, হামাসের সুড়ঙ্গ ফাঁদে পড়ে গেছে আ দখলদার সেনারা। ১ম এ যে খবরটি দিয়ে শুরু করি এভাবেই, সুড়ঙ্গ ফাঁদের ১ম খবরটা এভাবেই আমরা দিতে শুরু করি যে আজকে গতকালকে আশরিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ১০ থেকে ১২ ঘন্টা এবং আমরা বলেছিলাম যে ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে সেখানে কোনো হামাস সদস্য কিংবা কোনো আর্মস বা কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। কিন্তু শেষের দিকে একটি নতুন খবর, পাতানো খবর। এটা বাংলাদেশে কম বেশি দেখা যায় যে কারো বাসায় হাদিস কোরআন পাওয়া গেলে কিছুক্ষণ পরে শুনি জঙ্গি মদদের সঙ্গে তাকে সংশ্লিষ্ট করা হয়। আরো অন্যান্য কিছু তাকে দিয়ে আসামি হিসেবে সাজানো হয়। এরকম, দুঃখিত, এটা বাংলাদেশ না, এটা উগান্ডার ঘটনা বলেছি আপনাদেরকে। সেরকম ইসরায়েলেও প্র্যাকটিস শুরু হয়েছে। আ আশরিফা হাসপাতালের যেটা বেসমেন্ট, সেখানে এমআরআই বা আদার্স হাসপাতালের কিছু ফ্যাসিলিটি সিস্টেম ছিল। সেখানে দখলদাররা অভিযান পরিচালনা করেছে এবং সেখানে তারা ১ম এ কিছু না পেলেও পরে তারা দেখিয়েছে তারা সেখানে অনেক অস্ত্র পেয়েছে, ল্যাপটপ পেয়েছে। সেই ল্যাপটপে ইহুদি একজন নারী সেনার ছবি দেখা গেছে যারা হামাসের হাতে আটক। এরকম একটা লাইভ ভিডিও তারা তৈরি করেছে। একজন সেনা, তারা ঢুকছে এবং তারা দেখাচ্ছে সেখানে যে হামাস হাসপাতালটার বেসমেন্টে একটা টানেল খনন করে সেখান থেকে তারা এই অস্ত্র বা এক্টিভিটিস গুলো পরিচালনা করেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভিডিওটা তারা প্রকাশ করার আগে তারা ঠিক আরেকটা ভিডিও রিলিজ করেছে। সেখানে দেখা গেছে ল্যাপটপটা অন এবং সেখানে একজন ইসরায়েলি সেনা, নারী সেনার ছবি। এবং সঙ্গেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রশ্ন করছে যে ৪ থেকে ৫ দিন আশরিফা হাসপাতাল ঘিরে রেখেছে যে যোদ্ধারা,
মানে দখলদার যোদ্ধারা এই ৪ থেকে ৫ দিন আগে যদি হামাস সদস্যরা সেই টানেল থেকে চলে যায়, একটা ল্যাপটপ ৪ দিন ধরে কি করে অন ছিল? কেন এটা চার্জের জন্য বন্ধ হয়নি? কেন এটি স্লিপিং মুডে চলে যায়নি? ল্যাপটপটা কেন একেবারে মানে রানিং অবস্থায় স্ক্রিন অন অবস্থায় পাওয়া গেল? এবং ২ নম্বর বিষয়, আন্তর্জাতিক গণমাধ্যম আরেকটা জিনিস স্পষ্ট করেছে যে অস্ত্রগুলো উদ্ধারের নাটক করা হয়েছে। এই কাজটি ওরা কিভাবে করেছে? ইসরায়েলি সেনারা তারা মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল ওষুধপত্রের নাম করে বিভিন্ন প্যাকেটে করে, কাগজের বড়, বড় প্যাকেট বা বস্তায় ভরে তারা কিছু সামগ্রী হাসপাতালের বেসমেন্টে নিয়ে যাচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রশ্ন করছে যে, "আপনারা এগুলো কি নিচ্ছেন?" তখন তারা বলল, "এগুলো মেডিসিন, রোগীদের জন্য।" তো আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিকরা প্রশ্ন করছে, "আপনারা তো হাসপাতালটাকে ধ্বংস করে দিয়েছেন। মানুষগুলোকে মেরে ফেলেছেন গুলি করে। এই ওষুধগুলো আপনারা এখন নিচ্ছেন কেন?" তখন তারা আর কোনো উত্তর দিতে পারেনি। এরপর সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এই ওষুধের বড়, বড় বাক্সে করে তারা মূলত এই আর্মসগুলো নিয়ে গেছে এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে পরবর্তী ভিডিওটা করেছে এবং এটা মোটামুটি ফ্লাশ হয়ে গেছে এবং ফ্লাশ হওয়ার সঙ্গে, সঙ্গে পুরো পৃথিবীব্যাপী দখলদার দেশটির প্রতি ঘৃণা বাড়ছে এবং তার উপর চাপ বাড়ছে। চাপটা কেমন? দর্শক, ভিডিওটার খুব ইন্টারেস্টিং খবরগুলো আমরা একটু শেষের দিকে দিব, লাইভটা বড় করব না। তো আপনাদের একটু ভূমিকা দিয়ে শুরু করছি। যে খবরগুলো গতকালকে দিতে পারিনি আজকে দিচ্ছি। শেষের দিকে দুর্দান্ত কিছু খবর রয়েছে, যে খবরটার জন্যই আপনারা বসে আছেন। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন প্রমাণ করল যে আশরিফা হাসপাতালে মূলত কোনো আর্মস ছিল না, কোনো টানেল ছিল না, কোনো হামাস ছিল না। যেটা ইসরায়েল দখলদাররা যেটা করেছে এটা একটা মিথ্যে নাটক এবং তারা যে হাসপাতালে মানুষগুলো মেরেছে ২০০ এর অধিক, এটা তারা একটা ন্যাক্কারজনক মানবতা বিরোধী কাজ করেছে। তো আজকে খুব মজার ব্যাপার হলো, আ দখলদার দেশটিকে সমর্থন দেয়া কয়েকটি দেশের মধ্যে একটি হলো কানাডা, জাস্টিন ট্রুডোর দেশ। তো জাস্টিন ট্রুডো তিনি একটি ক্যাফেটেরিয়ায় গেলেন কফি খাওয়ার জন্য। সঙ্গে, সঙ্গে কানাডার জনগণ তাকে ঘিরে ধরেছে এবং তাকে বাহির থেকে ব্যাপক তির্যক মন্তব্য করেছেন এবং তাকে বলেছেন, "আপনি ক্ষমতা ছেড়ে দিন। আপনি দখলদারদের পক্ষে, আপনি হত্যাকারীদের পক্ষে, যারা শিশুদের হত্যা করছে তাদের পক্ষে আপনি।" এরপর তিনি একটি প্রোগ্রামে বক্তব্য দিতে দাঁড়ান অন্য একটি জায়গায়, এই জাস্টিন ট্রুডো, এবং সেখানে মানুষ তাকে শেম, শেম বলে চিৎকার করে এবং তাকে ক্ষমা চাইতে বলে এবং তাকে বলে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে। অর্থাৎ পুরো কানাডা জাস্টিন ট্রুডোর বক্তব্য বাদ দিয়ে চিৎকার করে তার বক্তব্য বন্ধ করে, হইচই করে তার বক্তব্য বন্ধ করে এবং স্লোগান তুলে শিশুদের হত্যাকারীদের বিরুদ্ধে দাঁড়াতে। তখন জাস্টিন ট্রুডো স্পষ্ট বলেন, "আমরা দখলদারদের এই হত্যাকাণ্ডের বিরোধী। তারা যা করছে মানবতা বিরোধী এবং তারা একটি মানে কি বলবো যে তারা গাজাতে বা ফিলিস্তিনে যা করছে এটা বিশ্ব বিবেক মেনে নিতে পারে না। আমরা এটার বিচার চাই।" এরপর খুব ইন্টারেস্টিং খবর আরেকটি আসছে ফ্রান্সে। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন তিনি ইতিমধ্যে খুব স্পষ্ট ভাষায় সমালোচনা করেছে নেতানিয়াহু সরকারের এবং তিনি বলে দিয়েছেন যে, "যা হচ্ছে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু না।" এবং পৃথিবীর মানুষ হাজার বছর ধরে জানবে দখলদাররা একটি নিরীহ জাতির উপর অত্যাচার করেছে এবং নেতানিয়াহু যে বলেছিল যে তারা গাজা দখলের পর এখানে তারা একটা নতুন ভবিষ্যৎ তৈরি করবে। ঠিক এই প্রতিক্রিয়ায় ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, "মিস্টার নেতানিয়াহু, আপনি কে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ করার? যারা কদিন আগে রণতরী পাঠাবেন, সেনা পাঠাবেন ঘোষণা দিয়েছেন, তারা কেটে পড়েছেন।" ইতিমধ্যে স্পেন জোরালো ভূমিকা রাখছে। বলছে নেতানিয়াহুর বিচার করতে হবে মানবতা বিরোধী এবং আন্তর্জাতিক আদালতে। তার দেশে হাজার, হাজার শিশু প্রাণ হারাচ্ছে তাদের গলার আঘাতে। পৃথিবীর বহু দেশ ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে এবং জো বাইডেন সাহেব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরে গিয়েছিলেন এবং সেখানে তাকে পুরো রাস্তা, যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, পুরো রাস্তা আটকে ফেলেছে দেশটির জনগণ এবং সেখানেও তাকে রাস্তায় আটকে রেখে জনগণ তাকে বারবার চিৎকার করে বলছিল, "এই হত্যাকাণ্ড বন্ধ করুন, যুদ্ধবিরতি দিন, ফিলিস্তিনিদেরকে বাঁচান।" সেখানে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে মিস্টার বাইডেনকে। কারণ তিনি দখলদার দেশটিকে সমর্থন দিচ্ছেন। আপনারা বিশ্বাস করি এই ৩ টি উদাহরণ থেকে বুঝতে পারছেন যে কি হচ্ছে। এদিকে রজব তাইয়্যেব এরদোয়ান এবার খুব শক্তভাবে ছাই দিয়ে চেপে ধরেছে মিস্টার কি বলবো নেতানিয়াহুকে।
কারণ সাম্প্রতিক সময় আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন যে ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, আমরা লেবাননকে বা হিজবুল্লাহকে ধ্বংস করে দিব। আমরা অ্যাটম বোমা প্রয়োজন হলে নিউক্লিয়ার চার্জ করব লেবাননে। তো রজব তৈয়ব এরদোয়ান এটিকে নিয়ে বলেছে, মিস্টার নেতানিয়াহু, আপনার মন্ত্রী বলেছে আপনার কাছে নিউক্লিয়ার রয়েছে। আগে আপনাকে স্পষ্ট করতে হবে আপনি নিউক্লিয়ার তৈরি করেছেন কিনা। কারণ এটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এবং পৃথিবীর বহু দেশ এই নিউক্লিয়ার বা অ্যাটম বোমা তৈরির অভিযোগে নিষিদ্ধের কাতারে, যেমন ইরানের কথা আসছে। কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সবচেয়ে বড় মিত্র এই নিউক্লিয়ার বা এই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, এই প্রশ্নটা তুলেছেন রজব তৈয়ব এরদোয়ান। এবং তিনি বলেছেন, আমি পুরো ইউরোপ সফরে যাচ্ছি, আমি প্রশ্ন করতে চাই যেটা সব দেশের জন্য অবৈধ সেটা কি করে ইসরায়েলের জন্য বৈধ হলো। এবার এরদোয়ান নেমেছেন নতুন খেলায়, কারণ তার উপর যে পশ্চিমাদের ব্যাপক চাপ, সেই চাপটাকে এবার তিনি ডাইভার্ট করে ইসরায়েল এবং মার্কিনীদের ঘাড়ে ছেড়ে দিয়েছেন। এরদোয়ান বলেছেন, আপনাকে স্পষ্ট করতে হবে আপনার কাছে অ্যাটম বোমা আছে কিনা, আপনার কাছে নিউক্লিয়ার আছে কিনা। যদি থাকে সেটা স্পষ্ট করেন, যদি না থাকে তবে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীকে আপনার দেশে এখন ঢুকতে দিতে হবে এবং কোথায় কি অভিযোগ করছে সেটাকে নিয়ে অনুসন্ধান করতে হবে। ইরানের ক্ষেত্রে বা আদার্স দেশের ব্যাপারে যেভাবে চাপ আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, কিন্তু আপনার দেশের মন্ত্রী কি করে হুমকি দিল লেবাননকে যে তারা বোমা মেরে নিউক্লিয়ার মেরে বা চার্জ করে উড়িয়ে দিবে। এটা নিয়ে এখন ব্যাপক চাপে রয়েছে নেতানিয়াহু বা ইসরায়েল সরকার। এটা এরদোয়ান কথা বলা মানে কি বিশ্বের কাছে এটা আবার নতুন করে উঠবে, এটা কিন্তু কোনো বাংলাদেশ পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বলেনি, এটা এরদোয়ান বলেছেন। এটাকে নিয়ে এখন মোটামুটি ৫৭টা মুসলিম দেশ নামছে খুব বড় পরিসরে। দর্শক, আসছি এবার মূল কয়েকটা খবরে। আজকে সারাদিন যে আক্রমণ হয়েছে, শুক্রবার জানেন তো হামাস, হিজবুল্লাহ, হাউসি, আনসারুল্লাহর জন্য একটা ঈদের দিন। আজকে এরা খুব ব্যাপক আকারে আক্রমণ করেছে দখলদারদের উপর এবং সর্বাধিক ৩৩টি সবচেয়ে উন্নত ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এবং আজকে দিনে শতাধিক সেনার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা, যেহেতু এগুলো গোনার সুযোগ নেই, শতাধিক, ১০০-র উপরে ৩৩টি উন্নত মানের ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। আমরা আপনাদের বলেছিলাম যে ইসরায়েলের হাতেই মার্কাভার ট্যাঙ্কগুলো রয়েছে মাত্র ৬০০টি। ইতিমধ্যে আমাদের হিসেব মতে প্রায় ২৫০-র কাছে, সব মিলে প্রায় ২৫০-র কাছে, ২৫০-র মতো না, ২৫০-র কাছে হয়তো ২৪০-এর মতো সে ট্যাঙ্ক ধ্বংস করা হয়ে গেছে। দর্শক, রয়টার্স খুবই স্পষ্ট একটা প্রতিবেদনে আজকে বলেছে হামাসের কাছে দখলদার দেশটির পরাজয় হয়ে গেছে এবং দখলদাররা হামাসের কাছে বিজয় ছিনিয়ে নিতে পারছে না। রয়টার্স কাদের গণমাধ্যম জানেন তো? পশ্চিমাদের গণমাধ্যম। তারা বলছে হামাসের কাছে পরাজয় হয়ে গেছে কার? দখলদার বাহিনীর। তার মানে বড় কিছু ঘটছে সেখানে। কি সেই বড় কিছু? চলুন একটু জেনে আসছি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ জনের একটি কমান্ডো, খুব স্পেশাল কমান্ডো টিম দখলদার সেনাদের সাথে গাজাতে নেমেছিল। তারা যুদ্ধের এই গেরিলা যুদ্ধকে মোকাবেলায় খুব পারদর্শী। সেই ৫ জন মার্কিন সেনা কমান্ডার খুব ব্রিলিয়ান্ট বলেন, খুব এক্সপেরিয়েন্স বলেন, মানে এই কাজের জন্য যারা খুবই পারফেক্ট, একদম বাছাই করা ৫ জনকে পাঠানো হয়েছে সেই দখলদার সেনাদের সাথে। কি করে হামাসের গেরিলা লড়াইতে হামাসকে হামাসকে পরাজিত করা যায়। কারণ এতদিন তো হামাসের হাতে মার খাচ্ছে দখলদাররা। এই তথ্যটা কোনো না কোনোভাবে আল কাসেম ব্রিগেডের কাছে পৌঁছে গেছে। তারাও অপেক্ষায় আছেন, আয় বাবা আয়, দেখি তোদের ক্ষমতা কত। তো দখলদারদের একটি স্পেশাল টিম 202 এই ব্রিগেডের সাথেই সেই ৫ জন, আবারও বলছি দখলদারদের 202 এই ব্রিগেডের সঙ্গে মার্কিন সেই ৫ কমান্ডার তারা মুভ করেছেন এবং হঠাৎ করে আল কাসাম ব্রিগেড সেখানে পৌঁছে যায় এবং আল কাসাম ব্রিগেডের আক্রমণে মার্কিন ৫ জনই বিনা টিকেটে উপরে পৌঁছে গেছে এবং সেখানে দখলদারদের ১৫ জন বিনা টিকেটে মঙ্গলে পৌঁছে গেছে।
আল্লাহ জানে উপরে কি করছে। ভাই উপর থেকে কিছু মারিস না আমার মাথার উপরে। এটা কিন্তু বিশাল খবর যে বিশ্ব মোড়লরা বলছে যুদ্ধ থামাতে তাদেরই ৫ জন। এটি একটি আরব নেটওয়ার্কের খবর। সকল গণমাধ্যমে আসছে কিনা আমি বলতে পারব না। আমি চাইবো কালকে এটার রেফারেন্স আপনাদের দেখানোর জন্য। তো লাইভে সুযোগটি পাচ্ছি না। তো এই ৫ জন এবং দখলদার বাহিনীর ১৫ জন, এই ২০ জন একটি জায়গায় তারা মোটামুটি শিক্ষা পেয়ে গেছে। এবং আল কাসাম ব্রিগেডকে নিয়ে এখন বড় টেনশন যে তারা এই তথ্যটা পেল কি করে যে তাদেরকে ধরার জন্য বা তাদেরকে মারার জন্য এই স্পেশাল টিম আসছে। এটা নিয়ে দখলদারদের পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম তো জানেন, মোসাদ। তারা এখন মানে গলদঘর্ম অবস্থায় তাদের যে কিভাবে এটা কাসাম ব্রিগেডের কাছে পৌঁছিল এবং কিভাবে তাদেরকে কিন্তু প্রচুর নিরাপত্তা দিয়ে সেখানে নেওয়া হয়েছে এবং তাদের জন্য সব রকম প্রস্তুত, সকল অ্যাটাক মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সেখানে কাসাম ব্রিগেড পৌঁছে গিয়ে তাদেরকে সরাসরি বিনা টিকেটে উপরে পাঠিয়ে দিল। এটা কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় খবর এবং আমি বলছি এটি কিন্তু আরব নেটওয়ার্ক থেকে নেওয়া আমার খবর, মানে আরবের গণমাধ্যম থেকে। দর্শক, আরেকটি খবর আসছে যে কাসাম বলেন, কুদস বলেন, হামাসের যে স্পেশাল টিমগুলো তারা এখন টার্গেট নিয়েছে কি? তারা কিন্তু ওদের ব্রিলিয়ান্ট বা ওদের কমান্ডার বা ওদের অফিসারগুলোকে টার্গেট করছে এবং জানেন যে একটা যুদ্ধক্ষেত্রে ১০০০ জন সেনা মারার চেয়ে সে ১০০০ জনের নেতাকে টার্গেট করা মূল বিষয় বা গুরুত্বপূর্ণ হয়। এই কাজটি এখন হামাস করছে এবং এভাবেই তারা মোটামুটি সেই শত্রুদেরকে ঘায়েল করছে। আপনি জানেন যে দখলদারদের যিনি ট্যাঙ্ক শাখার প্রধান, অর্থাৎ এই যে ট্যাঙ্কের বহর বা সাজোয়াজানের যে প্রধান, তাকে কিন্তু খেয়ে ফেলেছে এবং নেতানিয়াহুর ভাতিজা, আপন ভাতিজা, তাকেও কিন্তু খেয়ে ফেলেছে এবং দেশটির যে প্রেসিডেন্ট, তার ছেলের নিখোঁজ বলা হচ্ছে তিনিও মানে ওপারের টিকেটে পেয়ে গেছেন। তার মানে এখন পর্যন্ত এই লড়াইতে প্রচুর দখলদার কমান্ডার, স্পেশাল টিম এবং আরো অনেকগুলো, আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে বলেছি, অনেক প্রধান সারির অফিসার মারা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে ডোগলাস নামে যার কথা আমরা প্রায় বলি, কর্নেল, তিনি বলেছেন যেই সময়টা দখলদারদের দেয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে তারা যদি হামাসকে পরাজিত করতে পারে তারা বিজয়ী হবে, কিন্তু সেই সময়টা পার হয়ে গেছে। এখন কেবল দখলদারদের জন্য পরাজয় ছাড়া আর কিছু নাই। তারা এখন যা করছে কিছু নিরীহ মানুষকে মারছে, কিন্তু তাদের খাতায় বিজয়ের আর কোনো হিসেব আসবে না। কারণ কি? কারণ হলো আজকে মার্কিন যুক্তরাষ্ট্র হুতিদের একটি ড্রোন ফেলে দিয়েছে। এটা ইয়েমেন থেকে যে হুতিরা ছুড়েছে ড্রোন বা গোয়েন্দা ড্রোন ছেড়েছিল, এটা ইয়েমেনের সীমানার মধ্যে ছিল বা মার্কিন রণতরীর আশেপাশে ঘুরছিল, সেখান থেকে ফেলে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে হুতি বিদ্রোহীরা বা হাউসি বিদ্রোহীরা বলেছে যেহেতু আমাদের আঙিনায় আমাদের ড্রোন ওরা ফেলে দিয়েছে মার্কিনীরা, তার মানে তারা আমাদেরকে এই অনুমতি দিয়ে দিয়েছে যে এখন তাদেরকে আমাদের সীমানায় বা আমরা তাদেরকে বাগে পেলে তাদেরকে ফেলতে পারবো। কারণ এই হাউসি বিদ্রোহীরা বা ইয়েমেনের এই ইরান সমর্থিত গ্রুপগুলো বলেছে যে তোমরা আমাদের ভাইদের, ফিলিস্তিন আমাদের ভাইদের ওষুধ বন্ধ করছো, খাবার বন্ধ করছো, পানি বন্ধ করছো। তোমরা তো আমাদের সাগর সীমার ভেতর দিয়ে তো খাবার তোমার দেশে নিবে। রেড সি বলেন, লোহিত সাগর বলেন, ভূমধ্য সাগর বলেন, যেটাই বলেন। তো এই আ ইয়েমেনের পাশ দিয়ে যে সাগরটা বা ইয়েমেনের যে জলসীমা সেটাকে দিয়ে কিন্তু এই অঞ্চলে ইসরায়েলকে ঢুকতে হয় বা তার খাবার আসতে হয়। তার মানে আমাদেরকে ব্ল্যাংক চেক তোমরা দিয়ে দিয়েছো, এখন আমরা তোমাদের ছাড়বো না। ইতিমধ্যে শোনা গেছে যে দখলদারদের বহু পণ্যবাহী জাহাজ তাদের পতাকা নামিয়ে ফেলছে এবং তারা সেই সাগরে ঢোকার পথে এখন দোয়া জিকির শুরু করছে। তারা ঢুকবে কি ঢুকবে না। এবং তাদের ড্রোন, মার্কিনীদের ড্রোন এখন আকাশে উঠছে হাউসি বিদ্রোহীদের কোনো ড্রোন আছে কিনা ধরার জন্য। আর অন্যদিকে ইরান সমর্থিত সেই স্পেশাল ড্রোনগুলো, তাদের স্যাটেলাইট ইমেজগুলো তারা এখন পর্যবেক্ষণ করছে যে দখলদারদের কোনো জাহাজ সেই জলসীমা দিয়ে প্রবেশ করছে কিনা। কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে কোনো পণ্যবাহী জাহাজ ঢুকলে বা ওদের কোনো জাহাজ ঢুকলেই আমরা অ্যাটাক করব। এটা কিন্তু তারা ঘোষণা দিয়ে দিয়েছে হাউসি বিদ্রোহীরা ইয়েমেন থেকে। কারণ ফিলিস্তিনের মানুষের খাবার তারা বন্ধ করেছে। ফিলিস্তিন না খেয়ে থাকবে আর তারা বিদেশ থেকে, অন্য দেশ থেকে খাবার নিয়ে তারা তাদের দেশ পূর্ণ করবে, এটা হতে পারে না। এটা কিন্তু দুর্দান্ত একটি খবর। ওদের জন্য মানে ইয়েমেনের আরেকটা খুব দুর্দান্ত খবর আপনাদের দিব।
সেটা হলো যে ইয়েমেনের ড্রোনটা যখন মার্কিনিরা ধ্বংস করলো, তখন তারা কিন্তু বলে দিয়েছে যে, "আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যা কিছু পাবো এখন আমরা অ্যাটাক করব।" কারণ তারা আমাদেরটা ধ্বংস করছে, তারা মানে তারা আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে। এখন যে যারটা পাবে সে তারটাই মারবে। আমরা আর ছাড় দিব না। মার্কিন ড্রোন বলেন, রণতরী বলেন, যেটা আমাদের টার্গেটে পড়বে সেটাকে আমরা খাবো। এটা কিন্তু ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে ইন্টারেস্টিং খবর যেটা, সেটা হলো ইয়েমেনের হাউসি বা হুতি বিদ্রোহীরা আনসারুল্লাহ, তারা এক টেবিলে বসে গেছে। ফিলিস্তিন ইস্যুতে এই ২ গ্রুপ একসাথে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা ফিলিস্তিনকে রক্ষায় দখলদার সাম্রাজ্যবাদীদের প্রতিহত করতে এখন একযোগে কাজ করবে। ইতিমধ্যে কয়েকটা নেটওয়ার্ক এমন তথ্য দিয়েছে, বা যেটুকু আপনাদের বলছি হয়তোবা আজকে তথ্যটা অন্যরকম লাগলে কালকে হয়তো এটার কনফার্ম তথ্য আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। বলা হচ্ছে যে মিশর কিংবা লেবাননের কোনো টানেল দিয়ে গাজার ভেতরে আনসারুল্লাহ বা হুতি বা লেবাননের যোদ্ধারা প্রবেশ করেছে। বলা হচ্ছে যে এই টানেলগুলো ব্যবহার করে প্রচুর অস্ত্র এবং ইরান সমর্থিত, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে তুরস্ক সমর্থিত কিছু মিলিশিয়া ঢুকেছে তুরস্কের গোয়েন্দা সেক্টরের বিরুদ্ধে। এই অভিযোগ কিন্তু পশ্চিমারা তুলেছে যে অস্ত্র তুরস্ক ঢুকিয়েছে, কিছু বিদ্রোহী ঢুকিয়েছে। যদিও এরদোয়ান এই ব্যাপারে মন্তব্য করেন না। এরদোয়ান এই জাতীয় কথা একটু কম বলেন, যেটা ইরান বলে সবসময় প্রচার করে। কিন্তু এক্ষেত্রে তুরস্ক একটু ভিন্ন কৌশলে চলে, কারণ সে ন্যাটোর সদস্য। তো বলা হচ্ছে যে গাজার ভেতরে আনসারুল্লাহ, হুতি এবং হিজবুল্লাহ প্রবেশ করেছে বিভিন্ন টানেল দিয়ে। আপনাদের আবারও বলছি, মিশরের থেকে সরাসরি গাজার ভিতরে টানেল রয়েছে। এর আগে অনেক টানেল বন্ধ করা হয়েছে। এবং কয়েকটি জায়গা থেকে এমন তথ্য আসছে যে লেবানন থেকে, অর্থাৎ হিজবুল্লাহর পয়েন্ট থেকে এখানে টানেলের পথ রয়েছে এবং সেই টানেলগুলো দিয়েই হয়তোবা অত্যাধুনিক অস্ত্র এখন গাজার ভেতরে প্রবেশ করছে। দর্শক, এটি কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। যদি সত্যিকার অর্থে যে তথ্যটা, যে সোর্স থেকে তথ্যটা আপনাদেরকে দিলাম, এটি যদি সত্য হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলব যে আগামী দিনগুলোতে খুব বড় বিপদ আসবে দখলদার বাহিনীর। কারণ সৌদি আরবের মতো দেশ হুতি বিদ্রোহীদের কাছে টিকতে পারেনি এবং এদের কাছে অত্যাধুনিক, ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রগুলো আছে। একটা জিনিস খেয়াল করেন, ইরানে আক্রমণের জন্য দখলদারদেরকে আফগানে যেতে হয়। ইরানের প্রতিবেশী রাষ্ট্রে বসে আক্রমণ করতে হয়। আর সেই দখলদার বাহিনীর একদম প্রতিবেশী দেশের নামটা কি? লেবানন, যেখানে বসে আছে হিজবুল্লাহ। এবং হিজবুল্লাহকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সবসময় শক্তিশালী কে করে? ইরান। তো বলা হচ্ছে যে আ হিজবুল্লাহ, আনসারুল্লাহ বা এই যে যাদের কথা বললাম হুতি, তাদের সেনা, তাদের আর্মস বা মিলিশিয়ারা, বিদ্রোহীরা অস্ত্র নিয়ে ঢুকেছে গাজায়। এটা কতটুকু সত্য, যে তথ্যগুলো পেয়েছি ধারণা করছি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা বড় দিকে নিয়ে যাবে এবং ইরানের আজকে যিনি সেনা প্রধান, তিনি স্পষ্ট করে হামাসকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে, "আমি হামাসকে বলব, ভয়ের কোনো কারণ নেই। আপনারা বিজয়ের পথে আছেন এবং আগামী দিন আপনারা বিজয় লাভ করবেন এবং একটি বিষয় আপনাদেরকে জেনে রাখা ভালো, আসছে দিনগুলোতে আপনাদের জন্য আরো অনেক কিছু করবে বিশ্ব।" এখন ইরানের এই বক্তব্যটা কি বুঝলেন? আসছে দিন মানে কি হিজবুল্লাহ, হুতি, আনসারুল্লাহ বা আদার্স কান্ট্রি থেকে, মিশর থেকে কোনো সহযোগিতা আসতে যাচ্ছে। এবং ইরানের সেনা প্রধানের এই বক্তব্যটি একদম নিছক আর মানে রাজনৈতিক বক্তব্য না। তিনি হামাসকে বলছেন যে, "আমি আপনাদের ঘোষণা দিচ্ছি আগামী দিন আপনাদের বিজয়।" তার মানে ইরান বড় কোনো গেম নিয়ে গেম নিয়ে মাঠে নামছে। খুব ইন্টারেস্টিং একটি খবর আজকে পেলাম যে দখলদার দেশটির ভেতরে যারা জাদুটনা করেন, আমাদের দেশে বলে না পীর ফকিরি, তাবিজ তোমার। একটা বড় গ্রুপকে দেখা গেছে কয়েকটা বড়, বড় জার্নালে, জেরুজালেম পোস্ট থেকে শুরু করে কয়েকটা জায়গায় দেখলাম, যারা দখলদার বা ইহুদি এই জাদুটনাকারীরা আছেন, তারা এখন কয়েকটা জায়গায় খুব আহাজারি করেছেন, কেঁদেছেন তাদের দেশের জন্য, তাদের সেনাদের জন্য। কারণ তারা ব্যাপক আকারে মার খাচ্ছে এবং আজকের দিনেও যেটা বললাম, প্রচুর সেনা হতাহত হয়েছে তাদের। যদিও গণমাধ্যম সেভাবে বলছে না, তবে বিচ্ছিন্নভাবে এই নিহতের সংখ্যাটা কয়েক হাজারের উপর বলা হচ্ছে। এটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। এবং এমনও বলছে সেই গণমাধ্যমগুলো যে নেতানিয়াহু সরকার সেনাদের সংখ্যাটা খুবই কমিয়ে বলছে, কারণ তার প্রধানমন্ত্রীর চেয়ারটা বাঁচাতে হবে। তো এই ক্ষেত্রে আ এখন তারা যে বললাম জাদুটনা বা তাবিজ কুমার যে গ্রুপটা, তারা মাঠে নেমেছে তাদের ধর্মবিদদের, ধর্মপণ্ডিতদের নিয়ে কি করে তার জাতিকে রক্ষা করা যায়,
এই হামাস হিজবুল্লাহর হাত থেকে। এবং তাদের যে আমি যে কথাগুলো বললাম, জেরুজালেম পোস্ট বা আদার্স তাদের যে কয়েকটা গণমাধ্যম, সেখানে তাদের কান্নার ভিডিওগুলো প্রকাশ পেয়েছে এবং তারা মাঠে নেমে এখন আহাজারি করছে। তারা এখন তাবিজ তোমার করবে। বুঝতে পারছেন? অস্ত্রের কাজ হচ্ছে না, তাবিজ তোমার করবে। তো এরকম একটা তথ্য আমি একটা ইরানি ব্লগ থেকে তথ্যটা সংগ্রহ করেছি। একজন খুব ভালো মানের জার্নালিস্ট, তিনি এই কথাগুলো বলেছিলেন। তার ব্লগ থেকে এই তথ্যগুলো আপনাদেরকে দিলাম। দর্শক, অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। যেই খবরটা দিয়ে শেষ করব। হামাসের সুড়ঙ্গ ফাঁদ। হামাস অনেকগুলো সুড়ঙ্গ করে রেখেছে। তো দখলদাররা এই সুড়ঙ্গগুলোকে টার্গেট করে খুঁজতে থাকছেন। ওই যে বললাম, মার্কিন ৫ কমান্ডার এবং 202 ব্যাটালিয়ন যে টিমটা আসছিল, তারা মূলত হামাসের সুড়ঙ্গ এবং হামাস কোত্থেকে এসে অ্যাটাক করে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, এটাকে নিয়ে তারা মূলত কাজ করতে এসছিলেন। তো সেই গ্রুপটাকে তো মোটামুটি হামাস খেয়ে দিয়েছে, আমরা ১ম দিকেই বলেছি। তো হামাসের সুড়ঙ্গ খোঁজার জন্য তারা এসছিলেন এবং তারা কয়েকটা গ্রুপ সুড়ঙ্গর খোঁজও পেয়েছেন। তো সেই সুড়ঙ্গগুলোতে তারা নেমেছিলেন হামাসকে ধরার জন্য। তো যেই সুড়ঙ্গে তারা নেমেছেন, এই প্রত্যেকটা সুড়ঙ্গে তারা যখন নামছেন, তো যেটা আপনাদেরকে বলেছিলাম যে, তো তারা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি একটু ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম। তো এই হামাসের সুড়ঙ্গ খুঁজতে যারা নেমেছেন, তারা আসলে সুড়ঙ্গেই শেষ হয়ে গেছেন। সুড়ঙ্গই তাদের বিদায় ঘটেছে। এই প্রত্যেকটা সুড়ঙ্গের মধ্যে, যে ফাঁদের কিছু সুড়ঙ্গ আছে, যেগুলো হামাস তাদেরকে শনাক্ত করার সুযোগ করে দিচ্ছে বা তাদেরকেই ওই ফাঁদে টেনে নিচ্ছে বিভিন্ন কৌশলে। এবং এই সুড়ঙ্গের মধ্যে তারা বোমা পেতে রাখছে। যখনই ওরা নামছে তখন ওরা ক্যামেরা দেখছে। যখন পর্যাপ্ত সেনা সেই সুড়ঙ্গের মধ্যে নামছে, তখনই ধাম করে সেগুলো ব্লাস্ট হচ্ছে। এবং এরকম করে বেশ কিছু সুড়ঙ্গে দখলদারদের প্রচুর সেনা প্রাণ হারিয়েছে। এবং এমন কিছু সুড়ঙ্গ ওরা আবার তৈরি করে রেখেছে, যে সুড়ঙ্গতে ওরা নামছে, নামার সঙ্গে সঙ্গেই ভেতরে এক ধরনের বিষাক্ত গ্যাস ওরা ছাড়ছে হামাসের পক্ষ থেকে, এবং তারা আর সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারছে না। সেখানেই তারা শেষ হয়ে যাচ্ছে। দর্শক, অর্থাৎ হামাস তার সুড়ঙ্গ ফাঁদে ফেলেছে এবার তাদের। একদম শেষ যে খবরটি দিয়ে বিদায় নিতে চাচ্ছি, সেটি হলো আজকে সারাদিনের আপডেট। এই শুক্রবারে ব্যাপক আক্রমণ হয়েছে আ হামাস হিজবুল্লাহর পক্ষ থেকে, এবং আজকে প্রচুর সেনা সরঞ্জাম, সেনা সদস্যর প্রাণহানি হয়েছে। সেটা কালকে আমরা বিস্তারিত সংখ্যাটা বলব। আর আজকের দিনের যেটা হচ্ছে যে, পুরো ইউরোপ থেকে এখন চাপ আসছে দখলদার দেশটির উপর। যারা এতদিন তাদের পক্ষে কথা বলেছে, প্রত্যেকটা দেশ এখন নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তার বিচার চাইতে শুরু করেছে। পুরো পৃথিবীতে মানুষ এখন মুসলিম রাষ্ট্রের কথা বলছে না, পশ্চিমা প্রতিটি রাষ্ট্র, ইউরোপের প্রতিটা রাষ্ট্র এখন রাজপথে। বাইডেন থেকে শুরু করে প্রত্যেকে এখন আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যে জো বাইডেন যাই করছেন, অ্যান্টনি ব্লিংকেনের মতো লোককে আজকে একটি জায়গা থেকে তাড়িয়ে সরিয়ে দেয়া হয়েছে। খুব বড় রকম চাপে রয়েছে। এটা আগে কখনো দেখেনি। আপনাদের জন্য সুসংবাদ হলো এটি পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিচ্ছে দখলদার দেশটির উপর থেকে। এতদিন এটি কখনো হয়নি। এবং পুরো পৃথিবীর সমর্থন চলে গেছে ফিলিস্তিনের উপর। এটি হলো ফিলিস্তিনের সবচেয়ে বড় বিজয়, যে ইঙ্গিতটি এরদোয়ান এবং ইরানের ইব্রাহিম রাইসির পক্ষ থেকে আসছে। সেটি হলো যেটা এরদোয়ান খেলছেন যুদ্ধের ময়দানে না নেমে কূটনীতির মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে আ সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, তারাও এই কূটনীতির সঙ্গে জড়িয়ে গেছেন এবং পুরো পৃথিবী নেমে গেছে। পুরো পৃথিবীর জনগণের সমর্থন চলে এসছে ফিলিস্তিনের পক্ষে। এবং যে ইউরোপীয় রাষ্ট্রগুলো এতদিন
ফিলিস্তিনের পক্ষে মিছিল নিষিদ্ধ করছে, তাদের রাষ্ট্রপ্রধানরা এখন নেতানিয়াহুকে থ্রেট দিচ্ছেন, দখলদার বলছেন, সন্ত্রাসী বলছেন, তাদেরকে কিলার বলছেন, বিভিন্ন শব্দে এখন তাদেরকে আটকাচ্ছেন এবং তারা বিচার চাইছেন কোথায়? তাদের বিচার চাইছেন একেবারে আন্তর্জাতিক আদালতে। এই পরিস্থিতিতে কোনোভাবে আর দখলদারদের বাঁচার সুযোগ নেই এবং এটুকু বলতে পারি ইনশাআল্লাহ, ওরা হয়তো সাধারণ মানুষকে মারছে কিন্তু যুদ্ধে ওদের বিজয় অনিশ্চিত। আল্লাহ যদি বিজয় মুসলমানদের পক্ষে লিখে রাখেন, আশা করি ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে। ভালো থাকবেন। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন, নতুন খবরের জন্য অপেক্ষায় থাকবেন। ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক, ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।